পড়ছিলাম নতুন প্রেমের গান, কলমে নুজাইফা নুন। পর্ব সংখ্যা 2। আমি নোরাকে নয়, সুপ্রভাকে বিয়ে করতে চাই। সুপ্রভার হাতে মিষ্টির প্লেট ছিল। সিয়াদাতের কথা কর্ণগোচর হতেই আচানক তার হাত থেকে প্লেটটা নিচে পড়ে যায়। সেই সাথে কেঁপে ওঠে তার জীর্ণ শীর্ণ বুক। হাসি খুশি আনন্দে মেতে থাকা ড্রয়িং রুমে সহসা নীরবতা নেমে আসে। মোহনা শেখের মুখে চমক, নুরা স্তব্ধ। ঈশিতা চৌধুরী, রৌনক চৌধুরী দুজনের চোখে কৌতূহল মিশ্রিত বিস্ময়। মোহনা শেখ হতভম্ব ভাব সামলিয়ে সিয়াদাতের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করেন। ক্রুদ্ধ স্বরে বলেন, একটা বিধবা মেয়েকে বিয়ে করবে? আর ইউ ক্রেজি? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ডিড ইউ সে? সিয়াদাত এক মুহূর্ত চুপ করে থাকে। ড্রয়িং রুমের বাতাস যেন আরো ভারী হয়ে ওঠে। মোহনা শেখের কঠিন দৃষ্টির ভেতরেও সে চোখ সরায় না। তার চোখে চোখ রেখে আগুন ঝরা গলায় বলে, ইয়া, আই নো হোয়াট আই সে। মোহনা শেখের চোখ রক্তবর্ণ ধারণ করে। তিনি তিক্ত গলায় বলেন, তোমার মাথা ঠিক নেই, তুমি পাগল হয়ে গিয়েছ। সিয়াদাত অস্পষ্টভাবে হাসে, গম্ভীর গলায় বলে, তুমি ঠিকই বলেছ আম্মু, আমার মাথার ঠিক নেই। ভীত তরুণীর চোখের গভীর খাদে পড়ে আমার ব্রেন শর্ট সার্কিট হয়ে নেগেটিভ পজিটিভ সব এক হয়ে গিয়েছে। তবে আমি পাগল নই। পাগল হলে এই মুহূর্তে আমি পাবনা থাকতাম। তোমাদের সকলের সামনে দাঁড়িয়ে থাকার সাধ্য আমার ছিল না। মোহনা শেখের হতভম্ব ভাব আরও প্রবল হয়। তিনি নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছেন না। এখন সিয়াদাতকে দেখছেন সে। যে সিয়াদাত সর্বদা মেপে মেপে কথা বলে, সেই সিয়াদাত আজ অনর্গল কথা বলে যাচ্ছে। বিরক্তিতে ঠোঁট বেঁকে আসে তার। তিনি বার কয়েক শ্বাস টেনে নিজের রাগ সংবরণ করার চেষ্টা চালান, কিন্তু তার রাগ ক্রমশ বাড়ছে বই কমছে না। ইচ্ছে করছে মেয়েটার গালে ঠাটিয়ে চড় দিতে। শুরুতেই মেয়েটার জন্য ঈশিতা চৌধুরীর কাছে নাক কাটা গেছে তার, এখন আবার নিজের ছেলে তাকে কথা শোনাচ্ছে। মোহনা শেখের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি রক্তচক্ষু নিয়ে এগিয়ে আসেন সুপ্রভার দিকে। চোখ মুখ শক্ত করে কঠিন গলায় কিছু বলতে উদ্যত হতেই পেছন থেকে ঈশিতা চৌধুরীর ঝাঁঝালো গলা শোনা যায়, মোহনা, তুমি হয়তো ভুলে যাচ্ছ, তুমি এই মুহূর্তে চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছো, আর শোভা চৌধুরীর বাড়ির বউ। শোভাকে কিছু বলার রাইট তোমাকে দেওয়া হয়নি, সো বি কেয়ারফুল। মোহনা শেখ কিছুক্ষণ স্থবির হয়ে তাকিয়ে রইলেন। চোখে রক্ত, মুখে ক্রোধ নিয়ে তেড়ে আসেন সিয়াদাতের দিকে। সিয়াদাত সোফায় বসে অবলীলায় পা নাচাচ্ছে, এমন ভাব করছে যেন কিছুই হয়নি। সিয়াদাতের এমন নির্লিপ্ততা দেখে দীর্ঘশ্বাস ফেলেন মোহনা শেখ। বিরক্ত গলায় বলেন, অনেক নাটক হয়েছে সিয়াদাত, এবার প্লিজ বাড়ি চলো। সিয়াদাত ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, বাড়ি যাব মানে? বিয়ের পাকা কথা বলবে না? মোহনা শেখের গলার স্বর খাদে নেমে আসে। তোমার হুট করে কি হলো বেটা? তোমাকে আজ বড্ড অচেনা লাগছে। তুমি তো এমন ছিলে না। আমি বরাবরই তোমার কাঠখোট্টা রূপ দেখে অভ্যস্ত, কিন্তু আজ এ কোন রূপ দেখছি তোমার? এমন বাচ্চামো করছো কেন বেটা? সিয়াদাত শরীর দুলিয়ে হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, লাইক সিরিয়াসলি, একজন প্রফেসরকে বাচ্চা মনে হচ্ছে তোমার? তোমার কি মনে হয় আমি 20-22 বছরের প্রফেসর হয়েছি? আমি 30+ আম্মু। এখন আমার বাচ্চার বাচ্চামো করার বয়স আমার না। মোহনা শেখ প্রসঙ্গ পাল্টে বলেন, আমার বড্ড মাথা ব্যথা করছে, বিশ্রামের প্রয়োজন আমার, প্লিজ বাড়ি চলো। সিয়াদাত কঠিন গলায় বলল, এখানে আসার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না আমার। তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে নিয়ে এসেছ। মেয়ে দেখতে এসেছি, মেয়ে পছন্দ হয়েছে, তাহলে আর কিসের অপেক্ষায় রয়েছ? বিয়ের দিনক্ষণ পাকা করছো না কেন? মোহনা শেখ সিয়াদাতের হাত ধরে টানতে টানতে বলেন, বিয়ে করতে হবে না, চলো। সিয়াদাত মুখ অন্ধকার করে বলে, বিয়ে করতে হবে না বললেই হলো? ভাগ্য ফেরাবার জন্য হলেও পুরুষ মানুষের বিয়ে করতে হয়। কথায় আছে না, স্ত্রী ভাগ্যধন। মোহনা শেখ কটমটে দৃষ্টিতে সিয়াদাতের দিকে তাকান। সিয়াদাত কুটিলে এসে বলে, এটা আমার কথা নয় আম্মু, হুমায়ুন আহমেদের কথা। ভাগ্য ফেরাতে বিধবা মেয়েকে বিয়ে করতে হবে, এটা নিশ্চয়ই হুমায়ুন আহমেদ বলে দেননি। আমি কোনো বিধবাকে বিয়ে করতে চাই না আম্মু, আমি সুপ্রভাকে বিয়ে করতে চাই, একজন মানুষকে বিয়ে করতে চাই। তুমি জানো না, কবি বড়ুচণ্ডীদাস বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সো প্লিজ বারবার বিধবা বিধবা শব্দটা উচ্চারণ করো না আম্মু, আমার কানে লাগছে। সুপ্রভা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়েছে, চোখ বেয়ে আপনা আপনি গড়িয়ে পড়ছে নোনা জল। তাকে ঘিরে এত কথা, এত চিৎকার চেঁচামেচি সহ্য করতে পারছে না সে। অবশ্য তার জন্য এই দৃশ্য নতুন না, এর আগেও সে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে। নোমান মারা যাওয়ার পর সুপ্রভা ঘরকোনো হয়ে যায়। নাওয়া খাওয়া বাদ দিয়ে সারাক্ষণ ঘর অন্ধকার করে বসে থাকে। ঈশিতা চৌধুরী চিন্তিত হয়ে পড়েন। তার নারী ছেঁড়া ধন তাকে ছেড়ে চলে গেছে। যদি মেয়েটাও ধুকে ধুকে মারা যায়, তখন তিনি কি নিয়ে বাঁচবেন?
সুপ্রভাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেন তিনি, কিন্তু তিনি ব্যর্থ হন। প্রকৃতির নিয়মে দিন যায়, রাত আসে। দেখতে দেখতে নোমানের মৃত্যুর 2 মাস পার হয়ে যায়। সহসা একদিন ঈশিতা চৌধুরীর বাবার বাড়ি থেকে জরুরি তলব আসে। তার ভাইয়ের মেয়ে পুনমের বিয়ে ঠিক হয়েছে, 2 দিন বাদেই এঙ্গেজমেন্ট হবে। রৌনক চৌধুরী তখন দেশের বাইরে থাকায় ঈশিতা চৌধুরী নোরা আর সুপ্রভাকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। সুপ্রভাকে দেখে সবাই খুব খুশি হয়, তাকে আপন করে নেয়। সুপ্রভাও নিজের ভেতরের দুঃখ কষ্ট বালিশ চাপা দিয়ে সবার সামনে হাসি মুখে থাকার চেষ্টা করে। সবই ঠিক ছিল, কিন্তু বিপত্তি ঘটে পুনমের এঙ্গেজমেন্টের দিন। পুনমের হাতে রিং পরানোর আগ মুহূর্তে বেঁকে বসে পাত্র। সে পুনমকে নয়, সুপ্রভাকে বিয়ে করতে চায়। এই নিয়ে 2 পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। লজ্জায় পরাস্ত সৈনিকের মতো মাথা নিচু হয়ে যায় সুপ্রভার। এক পর্যায়ে প্রণমের বিয়েটাই ভেঙে যায়। তুমি আসলেই একটা অপয়া, অলক্ষী। তুমি শুধু ভাঙতেই জানো, গড়তে জানো না। একসময় আমার ভাইয়ার সব স্বপ্ন তুমি ভেঙে চুরমার করে দিয়েছিলে, আর আজ আমার স্বপ্ন ভেঙে দিলে তুমি। তোমার কখনো ভালো হবে না, কখনোই না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। নোরার তিক্ত কণ্ঠে ভাবনার সুতা কাটা গেল সুপ্রভার। সে সন্তপনে চোখের পানি মুছে নেয়। শুকনো হাসি এসে বলে, তুমি আমাকে অপয়া, অলক্ষী বলতেই পারো, সেই রাইট আছে তোমার। কিন্তু আমি না তোমার ভাইয়ার স্বপ্ন ভেঙেছি, আর না তো তোমার স্বপ্ন ভাঙতে চাইছি। সুতরাং আমাকে অযথা ব্লেম করা বন্ধ করো। নোরার চোখে ক্রোধের আগুন জ্বলে ওঠে। সে দাঁতে দাঁত চেপে চিৎকার করে ওঠে, আমার তিলে তিলে গড়ে তোলা স্বপ্নকে তুমি এক নিমেষে শেষ করে দিয়েছ। আবার বড় মুখ করে বলছো তুমি কিছু করনি। হ্যাঁ, আমি কিছু করিনি। ইউ ব্লাডি বিচ। আমার মুখে মুখে তর্ক করো তুমি। তোমাকে তো বলেই নোরা সুপ্রভাকে থাপ্পড় দিতে যায়, কিন্তু দিতে পারে না। তার আগেই একটা শক্ত পুরুষালী হাতে সে নোরার হাত আটকে দেয়।